এক ২০ বছরের ছেলে থাকত। অর্জুন ছিল এতিম। তার মা তাকে জন্ম দেওয়ার পরেই মারা যান। তার বাবা ছিলেন তার একমাত্র ভরসা। অর্জুন যখন ১২ বছরের, তখন হঠাৎ নিখোঁজ হয়ে যান, আর কখনো ফিরে আসেননি। অর্জুন গ্রামের একটা ভাঙাচোরা ঝুপড়িতে থাকত। অর্জুন তার ঝুপড়িতে বসেছিল। এমন সময় লক্ষ্মী নামের একটি মেয়ে হাতে খাবারের থালা নিয়ে ভেতরে ঢুকে পড়ল। তুই বারবার আমার জন্য খাবার নিয়ে কেন আসিস লক্ষ্মী? কারণ আমি জানি না তুই কি খেয়ে আছিস, আর তুইও তো জানিস আমি কেন তোর জন্য খাবার নিয়ে আসি। তোর এই উপকার আমি কখনো ভুলতে পারবো না রে। এটা উপকার নয় অর্জুন, এটা আমার ভালোবাসা। এটুকু বলে লক্ষ্মী চোখ নামিয়ে চুপচাপ ঝুপড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর অর্জুন বাইরে এলো। ঝুপড়ির সামনে গ্রামের মুখিয়া দাঁড়িয়েছিলেন। অর্জুন, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ মুখিয়াজি, আপনার মেয়ে লক্ষ্মী কিছুক্ষণ আগে আমাকে খাবার দিয়ে গেছে। ভালো করেছে। তুই এখন বড় হয়ে গেছিস বাবা, নিজের খেয়াল নিজে রাখতে শেখ। মুখিয়াজি, ১২ বছর বয়স থেকে আজ অবধি আপনি আমার খেয়াল রেখে এসেছেন, কিন্তু এখন আমার লজ্জা লাগছে। এখন আমি কিছু কাজ করতে চাই। তোর কথায় সত্যি আছে অর্জুন। গ্রামের পাশের জঙ্গলটা এখন আর আগের মতো ভয়ঙ্কর নেই। তুই যদি চাস ওখানে গিয়ে কাঠ কাটতে পারিস, কিংবা মধু সংগ্রহ করতে পারিস। হ্যাঁ, আমি এটাই করব মুখিয়াজি। এখন সময় এসেছে। আমি নিজের জন্য আর যারা আমার আপন তাদের জন্য কিছু করব। কিছুক্ষণ পর অর্জুন জঙ্গলে পৌঁছে গেল। আজ ভালো গাছ দেখেনি, কাল কুড়ুল নিয়ে এসে এগুলো কেটে কাঠ বাজারে বেচবো। অর্জুন এটুকু বলতে না বলতেই তার নজর পড়ল একটা গাছের ওপর, যেখানে একটা চিল বসে তাকে এক দৃষ্টে দেখছিল। কেন জানি সেই চিলটাকে তার বড় অদ্ভুত লাগলো। বড় আশ্চর্য ব্যাপার, এই চিলের আকার অন্য চিলের চেয়ে বড়, আর এটা আমাকে এভাবে দেখছে কেন? অর্জুন এটুকু বলতেই চিলটা উড়ে তার কাছে এলো আর মানুষের কণ্ঠে বলল, আমি তোকে চিনি, তুই কি বীরশঙ্করের ছেলে না? এটা শুনে অর্জুন চমকে গেল। তুই তো একটা চিল, তুই মানুষের মতো কথা বলতে পারিস কি করে? আমি না জিজ্ঞাসা করছি, তার উত্তর দে। তুই কি বীরশঙ্করের ছেলে? হ্যাঁ, আমি বীরশঙ্করের ছেলে। তোর বাবা কয়েক বছর আগে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন, যিনি আজ অবধি ফেরেননি। আমি তোর বাবার রহস্যের কথা বলতে পারি। তোর বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না। এটা শুনে অর্জুন আবারও চমকে গেল। জানি না তুই কে, তোর কথা আমি কেন বিশ্বাস করব? কখনো ভেবেছিস তুই গত ৮ বছর ধরে বাবা ছাড়া বেঁচে আছিস, কিন্তু গ্রামে কেউ তোর বাবার কথা মুখেও জানে না, কেউ তোর কোনো সাহায্য করে না, শুধু তোর গ্রামের মুখিয়া ছাড়া। তুই তো আমার সম্পর্কে সব জানিস। তুই কে? আমি এখনই তোকে বলতে পারবো না, তার জন্য তোকে আগে আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে। অর্জুন জানে না কেন, কিন্তু সেই চিলটার কাছে তার ভয় লাগতে শুরু করলো, আর সে দৌড়ে গ্রামের দিকে পালিয়ে গেল। বাড়ি ফিরে অর্জুন জোরে জোরে হাঁপাতে লাগলো আর ভয়ে ভয়ে বলল, সেই জঙ্গলটা তো বড্ড অদ্ভুত, ওখানকার পাখিও মানুষের ভাষায় কথা বলে। এখন আমি আর ওই জঙ্গলে কখনো যাব না। তখনই সেখানে লক্ষ্মী এসে পড়ল। তার হাতে খাবার ছিল। অর্জুনকে ভয় পেয়ে থাকতে দেখে সে বলল, কি হয়েছে অর্জুন, তোর কপালে ঘাম কেন, তাও এই কনকনে ঠান্ডায়? আর তুই এত ঘাবড়ে গেছিস কেন? অর্জুন লক্ষ্মীর কাছে কিছু লুকোতো না,
কাঁপা কাঁপা ঠোঁটে অর্জুন সব কথা বলে দিল। অর্জুন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন অর্জুন ঘুম থেকে উঠল, তখন তার মনের ভয় কেটে গিয়েছিল। সে নিজের মনেই বলল, অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল আর তারপর আবার জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর অর্জুন জঙ্গলের সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যেখানে সে চিলটার সঙ্গে দেখা হয়েছিল। তখনই সেই চিলটা উড়ে এসে হাজির হলো। আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি, কারণ তুইও তোর বাবা বীরশঙ্করের মতোই সাহসী। তুই বল, আমার বাবার সম্পর্কে তুই কি জানিস? তিনি কোথায় আছেন? তিনি কি বেঁচে আছেন? কাল আমি বলেছিলাম তার জন্য তোকে আগে আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে। তবে তুই চিন্তা করিস না, আমি তোর সাহায্য করতে চাই। তুই আমাকে তোর বন্ধু ভাব। আমি জানি তুই ছোটবেলা থেকে দারিদ্রতার সঙ্গে লড়াই করছিস, আর মাঝে মাঝে এই ব্যাপারে তোর লজ্জাও হয়। এটা শুনে অর্জুন মনমরা হয়ে বলল, যখন মুখিয়াজির মেয়ে আমার জন্য খাবার নিয়ে আসে তখন আমার খুব লজ্জা হয়। সে আমাকে ভালোবাসে, আমিও তো তাকে ভালোবাসি, কিন্তু এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিনি। শেষে কি মুখে মুখিয়াজির কাছে তার মেয়ে লক্ষ্মীর হাত চাইব? আমি এই জঙ্গলের সব রহস্য জানি, চল আমার সঙ্গে। এই বলে চিলটা উড়ে চলল আর অর্জুন তার পিছু পিছু হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর চিলটা একটা গুহার কাছে থামলো আর মাটিতে বসে বলল, এই সেই জায়গা অর্জুন, তোকে এই জায়গাটা খুঁড়তে হবে। অর্জুন মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর সেখানে একটা বাক্স দেখা গেল। এখন এই বাক্সটা খোল। অর্জুন বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে তার চোখ আশ্চর্য হয়ে গেল। এতে তো ঢের হিরে জহরত। এগুলো বেচে তো আমি ধনী হয়ে যেতে পারি। এসব তোরই। আগে তুই ধনী হ, তারপর আমি তোকে বলবো কিভাবে আমি অভিশাপ থেকে মুক্ত হব। তারপর আমি তোকে তোর বাবার সঙ্গেও দেখা করিয়ে দেব। আমি জানি তিনি এখন কোথায় আছেন। আমি সেই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। কিন্তু একটা কথা বল, তুই কি করে জানলি ওই গুহার মাটির নিচে বাক্সটা পোঁতা আছে? বোধহয় তুই ভুলে গেছিস, কিছুক্ষণ আগেই আমি তোকে বলেছিলাম আমি এই জঙ্গলের সব রহস্য জানি। কিন্তু আমি তো জীবনে এখনো কোনো কাজ করিনি। যদি আমি এই বাক্সটা নিয়ে গ্রামে যাই আর রাতারাতি ধনী হয়ে যাই, তাহলে লোকে আমাকে নানা রকম প্রশ্ন করবে। তারও একটা উপায় আছে আমার কাছে। তুই গ্রামের মুখিয়াকে বলবি যে তুই ব্যবসা করতে চাস আর কয়েকদিনের জন্য রাজ্যে যেতে চাস। তারপর সেখানে গিয়ে এই হিরেগুলো বেচে দিবি। এরপর যখন তুই ধনী হয়ে ফিরবি তখন সবাই ভাববে তুই ব্যবসায় খুব লাভ করেছিস। ঠিক আছে, আমি তাই করব। কিন্তু একটা কথা বল, ধনী হয়ে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? একদম না। আমার ধনের চেয়ে অনেক বেশি ইচ্ছে আমার বাবার সঙ্গে দেখা করার। এটুকু বলে অর্জুন বাক্সটা নিয়ে গ্রামে ফিরে গেল। পরদিন সে মুখিয়ার কাছে গিয়ে বলল, মুখিয়াজি, আমি রাজ্যে গিয়ে ব্যবসা করতে চাই। অর্জুন, তুই তো কখনো গ্রামের বাইরে যাসনি। ব্যবসা করতে গেলে টাকা লাগে, অভিজ্ঞতা লাগে। তুই এসব কি করে করবি? আমি রাজ্যে গিয়ে পরিশ্রম করব, মজুরি করব, কিন্তু এখন কিছু হয়েই এই গ্রামে ফিরব। এটা শুনে মুখিয়া গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর মুচকি হেসে বললেন, যদি তোর ইচ্ছে সত্যি হয় তাহলে তুই তোর লক্ষ্যে নিশ্চয়ই সফল হবি। আমার আশীর্বাদ তোর সঙ্গে আছে। অর্জুন বাক্সটা লুকিয়ে গ্রাম থেকে বেরিয়ে গেল। পথে লক্ষ্মীর সঙ্গে তার দেখা হয়ে গেল। রাজ্যে গিয়ে
আমাকে ভুলে যাবি না তো? অর্জুন প্রথমবার সাহস সঞ্চয় করে উত্তর দিল, লক্ষ্মী, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, আর আমিও তোকে ভালোবাসি, শুধু বলার সাহস কখনো হয়নি। আমি রাজ্যে শুধু তোর জন্যই যাচ্ছি, যাতে সম্মানের সঙ্গে তোর বাবার কাছে তোর হাত চাইতে পারি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন তুই তোর লক্ষ্যে সফল হয়ে ফিরিস। অর্জুন মুচকি হেসে রাজ্যের দিকে রওনা দিল। সেখানে পৌঁছে একটা সরাইখানায় উঠল আর বাক্স থেকে কিছু হিরে বের করে এক জহুরির কাছে গেল। আরে ভাই, এ তো বড্ড দামি হিরে। এগুলো তুই কোথায় পেলি? এগুলো আমার বাবার, তিনি ছিলেন হীরের বড় ব্যবসায়ী। জহুরি অর্জুনকে তার চাওয়া দাম দিল। অর্জুন রাজ্যে কিছুদিন থেকে আরও হিরে বেচে ধনী হয়ে গেল। তারপর সে গ্রামে ফিরল। অর্জুনকে দেখে মুখিয়া আর লক্ষ্মী খুব খুশি হলো। কয়েকদিনের মধ্যেই অর্জুনের ঝুপড়ির জায়গায় একটা বড় হাভেলি তৈরি হয়ে গেল। চাকর বাকরও হলো। একদিন লক্ষ্মী অর্জুনকে বলল, এখন তুই ধনীও হয়ে গেছিস, গ্রামে তোর সম্মানও বেড়ে গেছে। আগে লোকে তোকে এতিম ভেবে দয়ার চোখে দেখত, এখন সেই দৃষ্টি বদলে গেছে। এখন তুই আমার বাবার কাছে আমার হাত কবে চাইবি? চিন্তা করিস না লক্ষ্মী, আর কয়েকদিন ধৈর্য ধর, তারপর আমি নিজেই তোর বাবার কাছে তোর হাত চাইতে যাব। আমার তোর ওপর পুরো ভরসা আছে। লক্ষ্মী চলে যাওয়ার পর অর্জুন নিজের মনে বলল, শুধু একবার আমার বাবার সঙ্গে দেখা হয়ে যাক, তারপর আমি তাঁকেই মুখিয়াজির কাছে পাঠাবো তোর হাত চাইতে। কি আনন্দের মুহূর্ত হবে সেটা। এখন আমার আবার চিলটার কাছে যাওয়া উচিত। এটুকু বলে অর্জুন জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর অর্জুন জঙ্গলের সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে তার চিলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। তখনই সেখানে এক সাধু এসে হাজির হলেন, যিনি একটা গাছের তলায় বসেছিলেন। তুই কে, আর এখানে কি করছিস? তোর চেহারা কারো সঙ্গে খুব মিলে যায়। হয়তো আমি তোর বাবাকে চিনি। আমি বীর শঙ্করের ছেলে, আর আমি এখানে প্রায়ই আসি যাই। এটা শুনে সাধু চমকে গেলেন, কিন্তু কিছু বললেন না এবং চুপচাপ সেখান থেকে চলে গেলেন। সাধু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চিলটা উড়ে সেখানে এসে পড়ল। সেই সাধু তোকে কি বলছিল? সে শুধু বলেছিল যে হয়তো সে আমাকে চেনে। আমি তাকে বলে দিয়েছি যে আমি বীর শঙ্করের ছেলে। সেই সাধু একটা ভণ্ড, যে শুধু সাধুর চোলা পড়ে আছে, কিন্তু ভেতরে সে একটা শয়তান। আমার ওই সাধুর সঙ্গে কোনো মাথা ব্যথা নেই, আমার শুধু তোর সঙ্গে আর আমার বাবার সঙ্গে মাথা ব্যথা। এখন বল, আমি তোকে অভিশাপ থেকে কিভাবে মুক্ত করতে পারি? চল আমার সঙ্গে। চিলটা উড়তে উড়তে অর্জুনকে সেই গুহার দিকে নিয়ে গেল যেখানে আগে মাটির নিচে অর্জুন অনেক দামি হিরে পেয়েছিল। গুহার ভেতরে একটা বড় অদ্ভুত পাথর রাখা ছিল, যেটা রঙিন আলোয় ঝলমল করছিল। কাল পূর্ণিমার রাত। কাল তুই পূর্ণিমার রাতে এই জায়গায় এসে মাঝরাতে চোখ বন্ধ করে এই পাথরটা ভেঙে ফেলবি। পাথর ভাঙার সঙ্গে সঙ্গে আমি অভিশাপ থেকে মুক্ত হয়ে যাব, আর তখন আমি তোকে বলে দেব তোর বাবা কোথায় আছেন। আমি কি এই পাথরটা এখনই ভেঙে ফেলবো? না, কাল পূর্ণিমার রাতে এই পাথর ভাঙা জরুরি। এটুকু বলে চিলটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। অর্জুন চুপচাপ সেখান থেকে ফিরে এলো। অর্জুন বাড়ি পৌঁছে গেল। তখনই পিছন পিছন সেই সাধু সেখানে এসে হাজির হলেন। আমি নিজের চোখে দেখেছি তুই চিলের সঙ্গে কথা বলছিলিস। হ্যাঁ, কিন্তু তুই এই নিয়ে কেন জিজ্ঞেস করছিস? দেখ, তুই ওই চিলটাকে চিনিস না। সেটা কোনো সাধারণ চিল নয়।
আমি জানি, কিন্তু আমি আজ যা কিছু সব ওই চিলের জন্য। ওই চিলটা আমার বাবার সম্পর্কে জানে, আর আমি যে কোনো মূল্যে আমার বাবাকে পেতে চাই। তোর বাবা আর এই সংসারে নেই। ওই চিলটা তোকে ফাঁসিয়ে অভিশাপ থেকে মুক্ত হতে চায়। এটা শুনে অর্জুন রেগে গেল। আমি সাধুদের সম্মান করি, কিন্তু তোর মতো ভণ্ড সাধুদের নয়। এর বেশি আমি একটাও কথা শুনতে পারবো না। এখান থেকে বেরিয়ে যা। সাধু কিছু বলতে যাচ্ছিলেন, তখনই অর্জুন তার চাকরদের আদেশ দিয়ে বলল, এটাকে ধাক্কা দিয়ে বাইরে বার করে দাও। চাকররা সাধুকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। তখনই মুখিয়া আর লক্ষ্মী সেখানে পৌঁছে গেলেন। আপনি তো সেই সাধু যিনি জঙ্গলে তপস্যা করেন। আপনি অর্জুনের হাভেলিতে কি করছিলেন? আর অর্জুনের নকররা আপনাকে ধাক্কা দিল কেন? বীর শঙ্করের ছেলে অর্জুন মূর্খ হয়ে গেছে। সে সেই ভুলটাই করছে যেটা তার বাবা নিজের প্রাণ দিয়ে ঠিক করেছিলেন। অর্জুনের কাছে যে রাতারাতি ধন এসেছে, সেটা ওই চিলের জন্য। ওই চিলটা অর্জুনকে পুরোপুরি নিজের বশে করে ফেলেছে। আমি অর্জুনকে সত্যি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সে শুনতে রাজি হলো না। পিতাজি, আমার মনে পড়েছে, কিছুদিন আগে যখন অর্জুন প্রথম জঙ্গলে গিয়েছিল, তখন সে খুব ভয় পেয়েছিল। আর সে আমাকে বলেছিল যে একটা চিল তার সঙ্গে মানুষের মতো কথা বলেছে। আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মন থেকে বেরিয়ে গিয়েছিল। তুই এত গুরুত্বপূর্ণ কথা আমার কাছ থেকে লুকিয়েছিস? যদি ওই চিলটা তার অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়, তাহলে গ্রামে ধ্বংস নেমে আসবে। গ্রামের একটা মানুষও বেঁচে থাকবে না। কিন্তু অর্জুন তো শুনতেই চায় না। চিন্তা করো না, আমি তাকে বোঝাবো। মুখিয়া সোজা অর্জুনের কাছে গেলেন। আমি শুনছি তুই জঙ্গলে একটা চিলের সঙ্গে দেখা করছিস, আর সেই চিলটা মানুষের মতো কথা বলছে। তোর কি মনে হয় না যে একটা চিল মানুষের মতো কথা বলছে এটা কিছু অদ্ভুত? মুখিয়াজি, প্রথমে অদ্ভুত লেগেছিল, কিন্তু এখন আর লাগে না। আর আমি পুরোপুরি নিশ্চিত যে এই কথা আপনাকে ওই সাধুই বলেছে। দেখুন মুখিয়াজি, 8 বছর আগে আমার বাবার রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিলেন, আর ওই চিলটা জানে আমার বাবা কোথায় আছেন। আমি শুধু আমার বাবাকে পেতে চাই। তুই তোর বাবার সম্পর্কে কিছুই জানিস না। হ্যাঁ, জানি না, কারণ না কখনো আপনি কিছু বলেছেন, না কখনো গ্রামের লোকেরা কিছু বলেছে। এখন আমি কার কথায় বিশ্বাস করব বলুন তো? আমি শুধু ওই চিলের কথায় বিশ্বাস করি। কাল পূর্ণিমার রাত, আর আমি ওই চিলটাকে অভিশাপ থেকে মুক্ত করে দেব, আর সেই চিল অভিশাপ থেকে মুক্ত হয়ে আমার বাবাকে আমার হাতে তুলে দেবে। এটুকু বলে অর্জুন রেগে হাভেলি থেকে বেরিয়ে গেল। মুখিয়া ডাকতে থাকলেন, কিন্তু অর্জুন থামল না। মুখিয়া হতাশ হয়ে হাভেলির বাইরে এলেন। অর্জুনকে থামানো খুব জরুরি। ওই চিলটা কোনোভাবেই তার আসল রূপে ফিরে আসা উচিত নয়। অর্জুন তো জানি না কোথায় চলে গেছে। এখন আমাদের কাল রাতের জন্যই অপেক্ষা করতে হবে। পরের রাতে সাধু মুখিয়া আর তার মেয়ে লক্ষ্মীকে গুহার কাছে নিয়ে গেলেন এবং মুখিয়াকে বললেন, আমার বিশ্বাস অর্জুন নিশ্চয়ই এখানে আসবে। কাল আমি অর্জুন আর চিলের মধ্যে কথাবার্তা শুনেছিলাম। সাধু এটুকু বলেছিলেন, তখনই অর্জুন রাতের অন্ধকারে সেখানে পৌঁছে গেল। সেই মুহূর্তে চিলটা উড়ে সেখানে এসে পড়ল এবং বলল, এখানে সাধু, মুখিয়া আর তোর প্রেমিক লক্ষ্মী উপস্থিত। এরা তোকে ওই পাথর ভাঙতে বাধা দিতে এসেছে, কিন্তু তুই এদের কথায় বিশ্বাস করিস না, নইলে তুই তোর বাবার সঙ্গে কখনো দেখা করতে পারবি না। না, আমি এদের কথা মানব না। তাহলে যা, গুহার ভেতর থেকে ওই পাথরটা নিয়ে আয়। অর্জুন দৌড়ে গুহার ভেতরে গেল, পাথরটা নিয়ে এলো এবং ঠিক যখন সেটা ভাঙতে যাচ্ছিল, তখনই সাধু মুখিয়া আর লক্ষ্মী সেখানে এসে পড়ল। অর্জুন থাম,
ওই পাথরটা ভাঙিস না। না, আমাকে যে কোনো উপায়ে আমার বাবার সঙ্গে দেখা করতে হবে। অর্জুন, তোর বাবার সম্পর্কে কেউ আজ অবধি কিছু বলেনি, কারণ তিনি ছিলেন একজন লোভী মানুষ। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং একজন তান্ত্রিক ছিলেন। তিনি অনেক বিদ্যায় সিদ্ধ ছিলেন এবং এই জঙ্গলের সব অলৌকিক শক্তিকে নিজের অধীনে করতে চেয়েছিলেন। একদিন তোর বাবার কাছে এক সুন্দরী নারী এসেছিলেন এবং বলেছিলেন যে তিনি এই বনের রক্ষক। যদি তোর বাবা তার সঙ্গে বিয়ে করেন তাহলে সমস্ত শক্তি তার হয়ে যাবে। এবং এই বনের এক শক্তিশালী ডাইনি ছিলেন। তিনি তোর বাবার শক্তির মালিক হয়ে গ্রামটাকে ধ্বংস করতে চেয়েছিলেন। তখন প্রথমবার তোর বাবার মধ্যে মানবিকতা জেগেছিল। তিনি তার সমস্ত কালো শক্তি একত্র করে সেই ডাইনিকে একটা চিলে রূপান্তরিত করেছিলেন এবং তার সমস্ত শক্তিকে ওই পাথরে বন্দি করে দিয়েছিলেন। তিনি ডাইনিকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু নিজে নিজের প্রাণ হারিয়েছিলেন। তিনি এসব গ্রামের জন্য ভালো করেছিলেন, এমনকি তোর কথাও ভাবেননি যে তারপর তোর কি হবে। আর এখন তুই তার এই ত্যাগকে বৃথা মনে করছিস? সবই মিথ্যা বলেছে। সত্যি শুধু সেটাই যা আমি বলছি। আমার মনে যদি কোনো ছল থাকতো তাহলে আমি তোর সাহায্য করতাম কেন? গ্রামের লোকেরা কি কখনো তোর সাহায্য করেছে? তোকে ধন, সম্মান, হিরে, মতি সব আমি দিয়েছি। এখন আমি তোকে তোর বাবার সঙ্গেও দেখা করাচ্ছি। অর্জুন দ্বিধায় পড়ে গেল। কয়েক মুহূর্ত পর সে সেই পাথরটাকে জোরে মাটিতে ছুঁড়ে ফেলল। পরক্ষণেই চিলটা রঙিন আলোয় রূপান্তরিত হয়ে এক ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হলো। মুখিয়া আর সাধু সত্যি বলেছিল। তোর বাবা একটা মূর্খ ছিল যে আমাকে চিল বানিয়ে নিজে মরে গেল। এই পাথরটা শুধু তুই ভাঙতে পারিস, কারণ তোর শরীরে তারই রক্ত বইছে। অর্জুন, তুই খুব বড় ভুল করে ফেলেছিস। যদি এই ভুল সংশোধন করতে চাস তাহলে তোকে তোর প্রাণ দিতে হবে। এই পাথরে তোর বাবা ডাইনির সমস্ত শক্তি বেঁধে রেখেছিলেন আর ডাইনিকে চিল বানিয়েছিলেন। কিন্তু এখন যখন তুই সেটা ভেঙে ফেলেছিস, পাথরের শেষ স্পর্শ ছিল তোর হাতের, তাই এখন তুই পাথরের সঙ্গে বাঁধা পড়ে গেছিস। পূর্ণিমার রাতের পর তুই আর এই পাথর আলাদা হয়ে যাবি। যদি তুই এখন তোর প্রাণ না দিস তাহলে ওই ডাইনি গ্রামে ঢুকে পড়বে আর ধ্বংস চালাবে। এটা শুনে অর্জুনের চোখে জল এসে গেল। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি শুধু আমার বাবাকে পেতে চেয়েছিলাম। এখন সিদ্ধান্ত তোর হাতে। এখান থেকে কিছু দূরে একটা গভীর খাদ আছে, তোকে সেখানে ঝাঁপ দিতে হবে। তবেই ডাইনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তুই এটা করতে পারিস না। কিন্তু অর্জুন তার মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে দৌড়ে খাদের কিনারায় পৌঁছে গেল এবং ঝাঁপ দিল। তার শরীর খাদে পড়ার সঙ্গে সঙ্গে ডাইনি চিৎকার করতে লাগলো এবং আগুনের শিখায় জ্বলে ছাই হয়ে গেল। লক্ষ্মীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। মুখিয়া কাঁদতে কাঁদতে বললেন, অর্জুনের বাবার মধ্যে একটা মানবিকতা জেগেছিল, কিন্তু অর্জুন শুধু মানুষ ছিল না, সে ছিল একজন বলিদানী। সে তার গ্রামের জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছে। সাধু, মুখিয়া আর লক্ষ্মী গ্রামে ফিরে গেলেন। আর এভাবে বছরের পর বছর ধরে চলা রহস্যের অবসান হলো।